So here we have the mock test question paper of this week on English language and comprehension used for different competitive exams. টেস্টের নাম কি, যে টপিকটা রয়েছে, যে প্যাসেজটা রয়েছে তার নাম কি? ফোরসিয়েবল অ্যাক্সিডেন্ট। এই ফোরসিয়েবল মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফোরসিয়েবল? এর মিনিং হচ্ছে যেটা আগে থেকে অনুমান করা যায়, হুইচ ক্যান বি প্রেডিক্ট বিফোর ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। ইট ক্যান বি প্রেডিক্টেড বিফোর ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, দ্যাট ইজ কল্ড ফোরসিয়েবল। তাহলে এই foreseeable accident, the name of the topic, on the recent industrial accidents in India. এই সাম্প্রতিক সময়ে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টগুলো ভারতে হয়েছে তার উপর বেস করে এই প্যাসেজটা। তাহলে আমরা প্যাসেজের মিনিংটাকে আগে দেখব, তার সঙ্গে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো দেখব। তার আগে একবার ওভারঅল দেখে নিই কী কী আছে এই কোশ্চেন পেপারে। প্যাসেজটা পড়বো, তারপরে আমরা সেখান থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। তারপরে আমাদের কিছু মিসসেলিনিয়াস কোয়েশ্চেন রয়েছে, তারপরে আমাদের একটা ফিলার্স রয়েছে, কিছু রিঅ্যারেঞ্জমেন্টের কোয়েশ্চেন এখানে রয়েছে। দেখো, প্যাসেজ তোমাদের এক্সামে তো থাকবে, প্যাসেজটাকে আমাদের কিভাবে করতে হবে এক্সামে। ইউ হ্যাভ অনলি 15 মিনিটস। তোমরা যদি প্রিলিমসে দেখো, সিজিএলএ বা অন্যান্য এক্সামে, ব্যাঙ্কিংয়ে, you will get maximum 15 minutes in prelims. So within 15 minutes, how much time should you allot for passage? I don't think it should be more than 7 to 8 minutes. 7 থেকে 8 মিনিটের বেশি হওয়া উচিত নয়। So try to complete the passage within 5 to 7 minutes so that you have at least 8 minutes for the remaining questions. 5 to 7 minutes. If you can complete the passage within 5 minutes, then you will have at least 8 to 10 minutes for remaining question. Okay? If you can complete the passage within 5 to 7 minutes, then you can complete the remaining question within next 8 to 10 minutes. তাহলে আমাদের প্র্যাকটিসটাও সেরকমভাবেই করতে হবে। যখন আমরা বাড়িতে মক টেস্টের কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করব, আমাদেরকে সেরকমভাবেই প্র্যাকটিস করতে হবে যাতে করে আমরা 5 to 7 মিনিটসের মধ্যে কী করতে পারি না, এই প্যাসেজটাকে সলভ করতে পারি। তো এখন যেহেতু আমি মক টেস্টটা সলভ করাচ্ছি, আমি এখানে প্রত্যেকটা লাইনের মানে বুঝিয়ে বুঝিয়ে ওয়ার্ডগুলোর মিনিং বলবো, যার ফলে একটু সময় লাগতে পারে, বাট তোমাদেরকে আরও ফাস্ট করতে হবে। দেখো কি বলছে, আমরা প্যাসেজের মিনিংটাকে আগে বুঝবো। বলছে ইন্ডাস্ট্রিয়াল মিসহ্যাপস আর ডিউ টু অ্যাকুমুলেটেড অর্গানাইজেশনাল উইকনেস। তো মিসহ্যাপ মানে কি? অ্যাক্সিডেন্ট বা মিসফরচুন। ডিউ টু অ্যাকুমুলেটেড অর্গানাইজেশনাল উইকনেস। তো অ্যাকুমুলেট মানে কি? গ্যাদার, যাকে আমরা বলি কালেকশন। অর্থাৎ বিভিন্ন অর্গানাইজেশনের যে উইকনেসগুলো আছে সেগুলো ধীরে ধীরে একসাথে অ্যাকুমুলেট হয়ে সেখান থেকে একটা মিসহ্যাপের পরিস্থিতি তৈরি হয়। তাহলে এখনো পর্যন্ত আমরা 3টে ওয়ার্ড পেয়েছি। একটা পেয়েছি ফোরসিয়েবল, যার মানে কি? যেটা আগে থেকে অনুমান করা যায়, অর্থাৎ অ্যান্টিসিপেটেড, বা আমরা বলতে পারি প্রেডিক্টেবল, বা আমরা বলতে পারি এক্সপেক্টেড। তারপর কি পেয়েছি? মিসহ্যাপ। মিসহ্যাপ অর্থাৎ কোনো কিছু দুর্ঘটনা, আমরা বলতে পারি অ্যাক্সিডেন্ট, বলতে পারি আমরা কোনো কিছু ক্যাজুয়ালিটি বা মিসফরচুন। এরপর কি? অ্যাকুমুলেটেড। অ্যাকুমুলেটেড মানে কি? সঞ্চিত বা গ্যাদার বা কালেকশন, জমা করা। অর্থাৎ দীর্ঘদিনের অর্গানাইজেশনাল উইকনেসগুলো। অর্গানাইজেশনাল উইকনেস বলতে কি বোঝায়? কোনো অর্গানাইজেশনে ধরো ভেন্টিলেশন ঠিক নেই, কোনো অর্গানাইজেশনে ধরো এমার্জেন্সি এক্সিট ঠিক নেই, কোনো অর্গানাইজেশনে ধরো অগ্নি নির্বাপন যন্ত্র ঠিকঠাক কাজ করছে না। তো বিভিন্ন রকম হতে পারে। কোনো অর্গানাইজেশনে ধরো স্ট্রাকচারাল স্টেবিলিটি নেই, যেখানে ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে সেই স্ট্রাকচারটা ঠিক নেই।
ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ঠিকঠাক কাজ করছে না, তো বিভিন্ন রকম এমার্জেন্সি কন্ডিশনস হতে পারে, সেগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে, বাট সেগুলো প্রস্তুত ছিল না, যার ফলে একে আমরা বলছি অর্গানাইজেশনাল উইকনেসেস। এবার দেখো কি বলছে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিন। বলছে ডেসপাইট দেয়ার হ্যাভিং বিন এ স্ট্রিক অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টস ইন ইন্ডিয়া অফ লেট, দ্য নোশন দ্যাট দে আর আইসোলেটেড অ্যান্ড ইনসিডেন্টাল পারসিস্টস। ডেসপাইট মানে কি সত্ত্বেও, despite there having been a streak of industrial accidents in India, অর্থাৎ স্ট্রিক মানে কি সিরিজ অফ, there having been a streak of industrial accident, এই স্ট্রিক শব্দের অর্থ কি সিরিজ অফ, পরপর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা ইতিমধ্যে আমাদের শহরেও দেখেছি ঘটেছে। তা সত্ত্বেও ইন ইন্ডিয়া অফ লেট, মানে ইন রিসেন্ট টাইমস, এই অফ লেট মানে কি, অফ লেট মানে ইন রিসেন্ট টাইমস, ঠিক আছে, এই অফ লেট মানে দেরি নয়, অফ লেট মানে হচ্ছে ইন রিসেন্ট টাইমস, ঠিক আছে। স্ট্রিক মানে কি, স্ট্রিক মানে সিরিজ, মানে পরপর হচ্ছে, স্ট্রিক শব্দের অর্থ কি সিরিজ, মানে পরপর হচ্ছে, ঠিক আছে। ডেসপাইট মানে কি সত্ত্বেও, মানে সাম্প্রতিক সময়ে, ইন রিসেন্ট টাইমস, আমাদের এখানে পরপর বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট হচ্ছে, তা সত্ত্বেও দ্য নোশন দ্যাট, নোশন মানে কি যে আইডিয়া বা বিলিফ, মানে যেটা ধারণা করা হচ্ছে, তো নোশন মানে কি বেসিক্যালি আইডিয়া বা বিলিফ, তোমরা লিখে নিতে পারো, আমি বলে দিচ্ছি, সবগুলো লেখার এখানে জায়গা নেই। তো নোশন মানে কি আইডিয়া বা বিলিভ বা কনসেপ্ট বা ভিউ, তো যে ধারণা করা হচ্ছে যে দে আর আইসোলেটেড অ্যান্ড ইনসিডেন্টাল পারসিস্ট, তারা আইসোলেটেড মানে এটা বিক্ষিপ্ত ঘটনা, দেখবে বলে না এটা একটি বিক্ষিপ্ত ঘটনা, যদিও পরপর ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টগুলো ঘটছে, কিন্তু বলা হচ্ছে এগুলো বিক্ষিপ্ত ঘটনা। অ্যান্ড ইনসিডেন্টাল পারসিস্ট, পারসিস্ট মানে কি, পারসিস্ট মানে কন্টিনিউ, এটা চলছে, অ্যান্ড ইনসিডেন্টাল পারসিস্ট মানে বলা হচ্ছে যে এটা আইসোলেটেড বিক্ষিপ্ত ঘটনা, অ্যান্ড ইনসিডেন্টাল পারসিস্টস মানে এগুলো ঘটে চলেছে। পারসিস্ট শব্দের অর্থ কি রিমেন বা এন্ডিওর, বা বলতে পারি কন্টিনিউ বা ক্যারি অন, মানে এই ধরনের ধারণাগুলো মানুষের মনে রয়েছে, যে সিস্টেমে কোথায় গলদ রয়েছে সেটা না খুঁজে মানুষ এগুলোকে বিক্ষিপ্ত ঘটনা বলে এড়িয়ে যাচ্ছে। Within days of each other, 4 workers were killed in a mishap in septic tank in Surat, while 9 workers were killed by an explosion at a steel plant in Visakhapatnam. নিশ্চয়ই বুঝতে পেরেছো, উইথিন ডেজ অফ ইচ আদার মানে দুটো ঘটনার মধ্যে খুব বেশি দিন নেই, গ্যাপ নেই। 4 ওয়ার্কার্স, 4 জনের মৃত্যু হয়েছে কোথায় না সেপটিক ট্যাঙ্কে অ্যাক্সিডেন্টের ফলে সুরাটে, এবং 9 জনের মৃত্যু হয়েছে কোথায় না বিশাখাপত্তনমে একটা স্টিল প্ল্যান্টের এক্সপ্লোশন হওয়ার ফলে। ওকে, দে অ্যাপিয়ার টু বি ডিফারেন্ট সার্কামস্টেন্সেস, দে অ্যাপিয়ার মানে দেখে মনে হচ্ছে আলাদা আলাদা পরিস্থিতি ছিল, দে অ্যাপিয়ার টু বি ডিফারেন্ট সার্কামস্টেন্সেস। ওয়ান ইনভলভড ওয়ার্কার্স এন্টারিং এ কনফাইন্ড স্পেস অ্যান্ড সাকাম্বিং টু টক্সিক গ্যাসেস, এর মানে কি ওয়ান ইনভলভড ওয়ার্কার, একজন ওয়ার্কার সে কনফাইন্ড স্পেস, কনফাইন্ড মানে কি যেটা রেস্ট্রিক্টেড, মানে যেখানে যাওয়ার অনুমতি নেই, সে সেখানে প্রবেশ করেছে, এন্টারিং এ কনফাইন্ড স্পেস অ্যান্ড সাকাম্বিং টু টক্সিক গ্যাসেস, টক্সিক মানে কি বিষাক্ত, তো যে জায়গায় যাওয়ার অনুমতি নেই সেই জায়গায় প্রবেশ করে সে বিষাক্ত গ্যাসের মধ্যে পড়ে এবং ফাইনালি তার মৃত্যু হয়। তো সাকাম্বিং মানে কি, সাকাম্বিং মানে হচ্ছে টু ডাই, সাকাম্ব SUCC
ইউএমবি, সাকাম্বের পরে প্রিপোজিশন টু হয়, মনে রাখবে। সাকাম টু মানে হচ্ছে ডাই। তো সাকাম্বিং টু টক্সিক গ্যাসেস। দ্য আদার ইনভলভড 150 tons of molten steel and a violent blast. অন্য জায়গায় কি হয়েছে, আরেকজন কি হয়েছে, সেখানে মোল্টেন, যখন ইস্পাত কারখানায় স্টিল তৈরি হয়, স্টিলটাকে গলানো হয়, তো 150 টন মোল্টেন স্টিল ছিল, মানে গলিত ইস্পাত ছিল, এবং সেখানে একটি ব্লাস্ট হয়। মানে বুঝতে পারছো কীরকম ভয়াবহ ঘটনা। মানুষের ছাইটাও খুঁজে পাওয়া যাবে না যদি এই ধরনের ব্লাস্ট হয়। 150 টন মোল্টেন স্টিল, মানে স্টিল ফ্যাক্টরিতে যে ব্লাস্টটা হয়েছে, এবং একটা ভায়োলেন্ট ব্লাস্ট হয়। Yet, the industry has known of this risk and had developed preventive measures decades ago. অর্থাৎ 1 দশকেরও বেশি আগে ইন্ডাস্ট্রি এই ধরনের রিস্ক ব্যাপারে অবগত ছিল, এবং সে ব্যাপারে প্রিভেন্টিভ মেজার্সও তারা নিয়েছিল। ইন দ্য সুরাট ইনসিডেন্ট, তো সুরাটে কি হয়েছে, সেপটিক ট্যাঙ্কে মৃত্যু হয়েছে। ইন দ্য সুরাট ইনসিডেন্ট 4 workers entered the tank and were overcome by toxic fumes. এবার সেপটিক ট্যাঙ্কে বিভিন্ন রকম গ্যাস থাকে, তো তারা যখন ওই ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করেছে, তখন বিভিন্ন টক্সিক গ্যাস, টক্সিক মানে কি, বিষাক্ত গ্যাসের সম্মুখীন তারা হয়। গ্যাসের ধোঁয়া, মানে ফিউম মানে কি, বেসিক্যালি স্মোক। ফিউম মানে হচ্ছে স্মোক। তো বিষাক্ত গ্যাসের ধোঁয়ায় তারা চলে আসে। দ্য সার্কামস্ট্যান্সেস মানে কি, এই পরিস্থিতি, দ্য সার্কামস্ট্যান্সেস রিজেম্বল এ ওয়েল নোন প্যাটার্ন ইন ফ্যাটালিটিস ইন কনফাইন্ড স্পেসেস। তাহলে এই যে পরিস্থিতি, সিচুয়েশন, সার্কামস্ট্যান্সেস, রিজেম্বল শব্দের অর্থ কি, মানে দেখে মনে হচ্ছে, লুক লাইক। দ্য সার্কামস্ট্যান্সেস রিজেম্বল শব্দের অর্থ দেখে মনে হচ্ছে, লুক লাইক। তোমরা চাইলে লিখে নিতে পারো, রিজেম্বল শব্দের অর্থ হচ্ছে লুক লাইক। দ্য সার্কামস্ট্যান্সেস রিজেম্বল এ ওয়েল নোন প্যাটার্ন ইন ফ্যাটালিটিস ইন কনফাইন্ড স্পেসেস। ওয়েল নোন প্যাটার্ন ইন ফ্যাটালিটিস ইন কনফাইন্ড স্পেসেস। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্যাটালিটিস? ফ্যাটালিটিস মানে হচ্ছে ডেথ বা মর্টালিটি বা ক্যাজুয়ালিটি, মৃত্যু যাকে আমরা বলি। তাহলে দ্য সার্কামস্ট্যান্সেস resemble a well-known pattern in fatalities in confined spaces. Fatalities in confined spaces. Confined মানে কি, বদ্ধ জায়গা বা restricted জায়গা। Where the first victims are often followed by would-be rescuers who enter without protection. অর্থাৎ প্রথমে যে ভিকটিম হয় তাকে বাঁচানোর জন্য, দেখো, would-be rescuers মানে যারা রেস্কিউ করতে যাচ্ছে, কিন্তু দেখা গেল সেও ভিকটিম হয়ে গেল। কেন? কারণ সে কোনো রকম প্রোটেকশন ছাড়া সেখানে প্রবেশ করছে। হু এন্টার্স উইথাউট প্রোটেকশন, হু এন্টার্স উইথাউট প্রোটেকশন। দ্য ফার্স্ট ভিকটিমস আর অফেন ফলোড বাই উড বি রেস্কিউয়ার্স হু এন্টার উইথাউট প্রোটেকশন। Okay, there have been deaths in similar circumstances in Surat's industrial sector in recent times. There have been deaths in similar circumstances, মানে একই রকম ভাবে, in Surat's industrial sector, সুরাটের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে রিসেন্ট ইয়ার্সে একই রকম ভাবে মৃত্যু হয়েছে। The working area must be mechanically ventilated and have rescue personnel on standby, while the workers must have breathing apparatus, harness and retrieval lines. মিনিংটা বুঝতে পারলে? যে কোনো ইন্ডাস্ট্রিতে যেখানে কোনো কিছু ম্যানুফ্যাকচার হয় বা যে কোনো কাজ হয়, সেই এরিয়াটাকে মেকানিক্যালি ভেন্টিলেটেড রাখতে হবে। সবসময় যে আমাদের এয়ার কন্ডিশন সিস্টেমের মাধ্যমে ভেন্টিলেশন হবে তার কোনো মানে নেই, কারণ এয়ার কন্ডিশন সিস্টেম যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে ভেন্টিলেশন হবে না। এই জন্য মেকানিক্যালি ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে। যদি এয়ার কন্ডিশন সিস্টেম খারাপ হয় সেক্ষেত্রে মেকানিক্যালি ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে।
যেটা ম্যানুয়ালি করা যায়। তাহলে মেকানিক্যালি ভেন্টিলেটেড অ্যান্ড হ্যাভ রেস্কিউ পার্সোনেল অন স্ট্যান্ড বাই। যখন একদল ওয়ার্কাররা কাজ করছে তো রেস্কিউ পার্সোনেলকে স্ট্যান্ড বাই রাখতে হবে যদি কোনো মিস হ্যাপ হয় ওদেরকে বাঁচানোর জন্য। এবং রেস্কিউ পার্সোনেল মিনস উইথ প্রপার ইকুইপমেন্ট অ্যান্ড প্রপার দেয়ার ওন প্রোটেকশন। রেস্কিউ পার্সোনেল অন স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই মানে কি? ওদেরকে রেডি রাখতে হবে। স্ট্যান্ড বাই শব্দের অর্থ হচ্ছে রেডি বা রিজার্ভ বা ব্যাকআপ। while the workers must have breathing apparatus, এবং যারা কাজ করবে তাদের নিঃশ্বাস প্রশ্বাসের জন্য ব্রেথিং অ্যাপারেটাস থাকতে হবে, ইকুইপমেন্ট থাকতে হবে। দেখবে যেখানে দূষিত গ্যাস সংক্রমণ হয় সেখানে মানুষ মাস্ক পরে সেখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে চলে, অর্থাৎ সেই অ্যাপারেটাস থাকে। অ্যাপারেটাস মানে কি? অ্যাপারেটাস মানে হচ্ছে বেসিক্যালি ইকুইপমেন্ট। অ্যাপারেটাস মানে হচ্ছে বেসিক্যালি ইকুইপমেন্ট বা ডিভাইস। তাহলে while the workers must have breathing apparatus, harnesses and retrieval lines. হার্নেস শব্দের অর্থ কি? মানে বেল্ট বা স্ট্র্যাপ। ধরো কোনো জায়গায় বিস্ফোরণ হয়েছে বা কোনো জায়গায় কিছু মিসহ্যাপ হয়েছে, ওয়ার্কার্সরা ধরো ওপরে কাজ করছে, দোতলা, তিনতলা, চারতলা বা 10তলার ওপরে কাজ করছে, তো ওদেরকে তো নিচে নামাতে হবে কি দিয়ে? বেল্টের সাথে দড়ি ঝুলিয়ে আর ধীরে 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 নামাতে হবে। এই জন্য কী লাগবে? হার্নেস মানে বেল্ট বা স্ট্র্যাপ, ফাস্টেনিং বা সাপোর্ট যাকে আমরা বলি। হার্নেস শব্দের অর্থ কি? বেল্ট বা স্ট্র্যাপকে বোঝাচ্ছে। অ্যান্ড রিট্রিভাল লাইন্স। রিট্রিভাল মানে কি? রেস্কিউ বা রিকভারি বা রেস্টোরেশন আমরা বলতে পারি। অ্যান্ড রিট্রিভাল লাইন্স মানে কোন পথে ওদেরকে রেস্কিউ করা যাবে সেটাও সুনির্দিষ্ট করতে হবে। অ্যান্ড ক্লিয়ার লাইন্স অফ কমিউনিকেশন। ডেফিনেটলি একটা কমিউনিকেশনের এমার্জেন্সি লাইন থাকতে হবে যাতে ওরা যোগাযোগ করতে পারে যে এখানে এই প্রবলেমটা হয়েছে। আনপ্রোটেক্টেড এন্ট্রি মাস্ট বি স্ট্রিক্টলি প্রহিবিটেড। অর্থাৎ আনপ্রোটেক্টেড এন্ট্রি যেগুলো, যে কেউ ঢুকে যাচ্ছে, সেটাকে স্ট্রিক্টলি প্রহিবিটেড করতে হয়। প্রহিবিটেড মানে কি? সেটাকে ডিসঅ্যালাউ করতে হবে বা রেস্ট্রিক্ট করতে হবে। সেপটিক ট্যাঙ্ক ডেথস and deaths due to manual scavenging are in fact rarely accidents in the sense of unforeseeable events. দেখো সেপটিক ট্যাঙ্ক ডেথস, সেপটিক ট্যাঙ্কের মধ্যে যে গ্যাসের, বিষাক্ত গ্যাসে যাদের মৃত্যু হয়, তো সেপটিক ট্যাঙ্ক ডেথস and deaths due to manual scavenging. ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং মানে কি? যে ম্যানুয়ালি দেখবে দুরকমভাবে নর্দমা পরিষ্কার করা হয়। একটা মেশিনের মধ্যে পাইপ ঢুকিয়ে সেখান থেকে সাকশনের মাধ্যমে পরিষ্কার করা হয়। আবার কোনো কোনো জায়গায় যেখানে মেশিন উপলব্ধ নয় সেখানে মানুষ নিচে নেমে সেটাকে পরিষ্কার করে। তাহলে সেপটিক ট্যাঙ্ক ডেথস অ্যান্ড ডেথস ডিউ টু ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং, অর্থাৎ যখন ম্যানুয়ালি সেটাকে ক্লিনিং করছে, হ্যাঁ, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং, আর ইনফ্যাক্ট রেয়ারলি অ্যাক্সিডেন্ট ইন সেন্স অফ আনফোরসিয়েবল ইভেন্টস। তো আর ইনফ্যাক্ট রেয়ারলি অ্যাক্সিডেন্টস ইন সেন্স অফ আনফোরসিয়েবল ইভেন্টস, অর্থাৎ এগুলো আনফোরসিয়েবল ইভেন্ট নয়, ইট ক্যান বি ফোরসিনড। আনফোরসিয়েবল মানে কি? হুইচ ক্যান নট বি প্রেডিক্টেড। আনফোরসিয়েবল মানে কি? হুইচ ক্যান নট বি প্রেডিক্টেড। কিন্তু এগুলো তো প্রেডিক্টেড। আমাদের প্যাসেজের শুরুতে নাম ছিল ফোরসিয়েবল, মানে যেগুলোকে প্রেডিক্ট করা যায়। তো এই ধরনের জিনিসগুলো ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিংয়ে বা সেপটিক ট্যাঙ্কে, দিস আর নট মেয়ারলি, দিস আর ইনফ্যাক্ট রেয়ারলি অ্যাক্সিডেন্টস ইন সেন্স অফ আনফোরসিয়েবল ইভেন্ট। কারণ ওখানে তো সবাই জানে ওখানে বিপদ রয়েছে। বাট ফেলিয়ার্স অফ বেসিক সেফটি ম্যানেজমেন্ট, মানে এগুলো আনপ্রেডিক্টেবল নয়, এখানে রিস্ক আছে সেটা সবাই জানে, কিন্তু ফেলিয়ার অফ বেসিক সেফটি ম্যানেজমেন্ট মানে ন্যূনতম যে সেফটি ম্যানেজমেন্টগুলো থাকা দরকার সেগুলোর ফেলিয়ার রয়েছে। অ্যান্ড দ্য রিকারেন্স অফ সাচ ইনসিডেন্ট স্পিক্স টু পারসিস্টেন্স অফ দ্যাট ফেলিয়ার। তো রিকারেন্স মানে কি? মানে রিপিটেশন। একবার ঘটার পর সেখান থেকে যদি সিস্টেমকে কারেক্ট না করা হয় আবার সেই অ্যাক্সিডেন্ট হতে পারে। তো রিপিটেশন, রিকারেন্স মানে রিপিটেশন।
তো এখানে রেকারেন্স অফ such incidents speaks to the persistence of that failure. তাহলে পারসিস্টেন্স মানে কি কন্টিনিউ বা এন্ডিওরেন্স, যেটাকে আমরা বলি পারসিস্টেন্স অফ দ্যাট ফেলিয়ার, অর্থাৎ এই ফেলিয়ারগুলোর পুনরাবৃত্তি হয়েছে। তো পারসিস্টেন্স অফ দ্যাট ফেলিয়ার্স মানে যে ফেলিয়ার্সগুলো, কি ফেলিয়ার্স না, দেখো সেফটি ম্যানেজমেন্ট ঠিকঠাক করেনি। কি ফেলিয়ার্স না, সেফটি ম্যানেজমেন্ট ঠিকঠাক করেনি। তো সেফটি ম্যানেজমেন্ট ঠিকঠাক না করবার জন্য, সেফটি ম্যানেজমেন্ট ঠিকঠাক না করবার যে ফেলিয়ার্সটা, সেই কারণেই এই ইনসিডেন্টগুলো রিকারেন্স যেটাকে আমরা বলি, রিঅকারেন্স মানে দুবারা হচ্ছে, পুনরায় হচ্ছে। লাইকওয়াইজ while steel making is intrinsically more dangerous. Intrinsically মানে কি? What is the meaning of the word intrinsically? Intrinsic মানে জানো, মানে যেটা এসেনশিয়াল, মানে ফান্ডামেন্টাল যেটা। তো ইন্ট্রিনসিক্যালি মানে বেসিক্যালি এসেনশিয়ালি বা ফান্ডামেন্টালি বা ন্যাচারালি। তো ইন্ট্রিনসিক্যালি মানে যেটা ফান্ডামেন্টালি বা ন্যাচারালি। ওকে, তো ইন্ট্রিনসিক্যালি মোর ডেঞ্জারাস স্টিল মেকিং। লাইকওয়াইজ জানো মানে সিমিলারলি, লাইকওয়াইজ শব্দের অর্থ কি? সিমিলারলি। While steel making is intrinsically more dangerous because it combines extreme temperature, সেখানে এক্সট্রিম টেম্পারেচারে স্টিলগুলোকে মেল্ট করা হয়, প্রেশারাইজড গ্যাসেস, সেখানে প্রচুর চাপে প্রেশারের মধ্যে গ্যাস থাকে, প্রেশারাইজড গ্যাসেস, হেভি ইকুইপমেন্ট, ভারী ভারী ইকুইপমেন্ট থাকে, ভারী ভারী ইকুইপমেন্ট থাকে। দেখো বলছে so steel industry যেটা, while steel making is intrinsically more dangerous because it combines extreme temperature. কি কারণে এই কোশ্চেনটা আসতে পারে? তাহলে পরে তুমি দেখবে, পরে যখন কোশ্চেন রয়েছে সেখানে রয়েছে why steel industry is intrinsically dangerous. Why? Because কি কারণ, তার মধ্যে 4-5টা কারণ দিয়ে বলে এর মধ্যে কোনটা নয়। তো কি কারণ আছে? এক্সট্রিম টেম্পারেচার রয়েছে, প্রেসারাইজড গ্যাস রয়েছে, হেভি ইকুইপমেন্ট রয়েছে, অ্যান্ড এনর্মাস স্টোরস অফ হিট এনার্জি। তো হিট এনার্জি সেখানে স্টোর হচ্ছে। ইন্ডাস্ট্রি স্টিল নোস দ্য হ্যাজার্ডস ইট পসেস। তো হ্যাজার্ডস বলতে কি বোঝায়? হ্যাজার্ড মানে ডেঞ্জার বা রিস্ক। ইন্ডাস্ট্রি স্টিল নোস দ্য হ্যাজার্ডস ইট পসেস। হ্যাজার্ড মানে কি? ডেঞ্জার বা রিস্ক। তো যে ডেঞ্জারগুলো রয়েছে, পোজ মানে কি? মানে প্রেজেন্ট। ইট পসেস মানে কি? যেটা ওর মধ্যে রয়েছে। তো ইন্ডাস্ট্রি স্টিল নোস দ্য হ্যাজার্ডস ইট পসেস, and further that even relatively small process failures can result in multiple casualties. Relatively small process failure মানে ছোটখাটো ভুলের জন্য মাল্টিপল ক্যাজুয়ালিটিস ঘটতে পারে। ক্যাজুয়ালিটিস মানে কি? ডেথ, ফ্যাটালিটি যাকে আমরা বলি। তো ছোটখাটো ভুলের জন্য মাল্টিপল ক্যাজুয়ালিটিস হতে পারে। তাহলে স্ট্যান্ডার 1টা কমপ্লিট করলাম। বলো এই স্ট্যান্ডারে কারোর কোনো কোশ্চেন আছে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে? স্ট্যান্ডার 1টা কমপ্লিট। ওকে, ক্লিয়ার? চল এবার সেকেন্ড স্ট্যান্ডারে আসছি। বলছে both incidents and the patterns they extend are reminders of persistent safety failures in many parts of Indian industry. যে দুটো ইনসিডেন্টের কথা বলা হলো, একটা স্টিল প্ল্যান্টে, একটা তোমার সেপটিক ট্যাঙ্কে, ওই দুটো ইনসিডেন্টেই কি? দ্য প্যাটার্নস দে এক্সটেন্ড, মানে প্যাটার্ন মানে কি? কিভাবে সেটা হয়েছে। প্যাটার্ন মানে কিভাবে সেটা হয়েছে। The pattern they extend are reminders of persistent safety failures. কিসের রিমাইন্ডার দিচ্ছে? persistent safety failures. persistent মানে কি? যেটা কন্টিনিউয়াস। persistent safety failures in many parts of Indian industry. ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ডিফারেন্ট পার্টসে যে persistent safety failures রয়েছে তার রিমাইন্ডার দিচ্ছে।
In Visakhapatnam, trade unions and former employees have alleged that the plant had reduced staffings, heavier workloads, and aging equipment, deferred maintenance, and an increasing dependence on contractual labor. তাহলে বিশাখাপত্তনমে যে স্টিল প্ল্যান্ট, সেখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে ট্রেড ইউনিয়ন এবং আগের পূর্ব এমপ্লয়ি যারা ফর্মার এমপ্লয়ি, তারা কি বলছে, কি অ্যালিগেশন দিচ্ছে? অ্যালিগ মানে কি? দোষারোপ করা, ক্লেম। তারা কি অ্যাকিউজ করছে, কি দোষারোপ করছে? দ্য প্ল্যান্ট হ্যাড রিডিউস স্টাফিং, মানে লোক কমিয়ে দিয়েছে। হেভিয়ার ওয়ার্কলোড, অল্প মানুষের ওপর বেশি খাটনি করাচ্ছে, হেভিয়ার ওয়ার্কলোডস। এজিং ইকুইপমেন্ট, মানে ইকুইপমেন্টগুলো পুরনো হয়ে গেছে, সেগুলোকে আধুনিকীকরণ করা হয়নি। অ্যান্ড ডেফার্ড মেনটেনেন্স, অর্থাৎ ইকুইপমেন্টগুলোর যে মেনটেনেন্স সেটাকেও ডেফার করছে, মানে ডিলে করছে, মানে টাইমলি মেনটেনেন্স হচ্ছে না, ইকুইপমেন্টগুলোর টাইমলি মেনটেনেন্স হচ্ছে না, অর্থাৎ মেনটেনেন্সটাও কী হয়েছে? ডেফার হচ্ছে, অর্থাৎ পোস্টপোন হচ্ছে। তো ডেফার মেনটেনেন্স অ্যান্ড অ্যান ইনক্রিজিং ডিপেন্ডেন্স অন কন্ট্রাকচুয়াল লেবার, মানে ফুল টাইম লেবার না রেখে কন্ট্রাকচুয়াল লেবার দিয়ে কাজ করছে। ওকে, ফুল টাইম লেবার না রেখে কন্ট্রাকচুয়াল লেবার দিয়ে কাজ করছে। তো ইনক্রিজিং ডিপেন্ডেন্স অন কন্ট্রাকচুয়াল লেবার। Some also linked these trends to the difficulties the plant faced following the center's divestment plans and the resulting constraints on investment. দেখো, some linked these trends, কেউ কেউ আবার কিসের সাথে যোগসূত্র খুঁজছে? To the difficulties the plant faced following the center's divestment. Following মানে কি? সাবসিকুয়েন্ট। ডাইভেস্টমেন্ট মানে কি? ডাইভেস্টমেন্ট শব্দটা, এটা অ্যাকচুয়ালি ইকোনমিক্সের শব্দ, এর মানে হচ্ছে ডিসইনভেস্টমেন্ট। ডিসইনভেস্টমেন্ট মানে কি? কোনো কোম্পানির শেয়ার থেকে যখন গভর্নমেন্ট শেয়ার বিক্রি করে দিচ্ছে, নিজের কাছে যে শেয়ার রয়েছে সেখান থেকে যখন বিক্রি করে দিচ্ছে নিজের, সেটাকে বলে ডিসইনভেস্টমেন্ট। ধরো গভর্নমেন্টের কাছে কোনো একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা যার 70% শেয়ার রয়েছে, বাকি রয়েছে পাবলিকের কাছে। গভর্নমেন্ট কি করছে? সেই 70% শেয়ার থেকে বলছে আমি 30% শেয়ার বিক্রি করে দেবো, অর্থাৎ সেটা আর গভর্নমেন্ট অর্গানাইজেশন থাকবে না, সেটা পাবলিক সেক্টর থাকবে না, সেটা কি হয়ে যাবে? প্রাইভেট সেক্টর হয়ে যাবে। বিকজ 50%-এর নিচে নেমে গেলেই সেটা প্রাইভেট সেক্টর হয়ে যাচ্ছে। তো গভর্নমেন্ট কী করছে? সেই যে স্টিল প্ল্যান্ট বা যার কথা বলা হচ্ছে, সেখান থেকে নিজের শেয়ারটাকে সরিয়ে নিয়েছে, নিজের শেয়ার বিক্রি করে দিয়েছে। এটাকেই বলা হয় ডিসইনভেস্টমেন্ট। তো এই সেন্ট্রালের যে ডিসইনভেস্টমেন্ট, যেটাকে আমরা ডাইভেস্টমেন্ট বলছি, সেই প্ল্যানের পরেই এই প্রবলেমগুলো হচ্ছে, ফলোয়িং দ্য সেন্টার্স ডিসইনভেস্টমেন্ট। তোমরা দেখেছো আগে আইডিবিআই বলে একটা ব্যাংক ছিল, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ওটা ভারত সরকারের ওন্ড ব্যাংক ছিল, সেখানে গভর্নমেন্টের শেয়ার ছিল মোর দেন 70% একসময়। কিন্তু পরবর্তীকালে গভর্নমেন্ট দেখলো, যখন গভর্নমেন্টের টাকার দরকার পড়লো, সে বলছে আমি এই ব্যাংক ডিসইনভেস্টমেন্ট করবো, অর্থাৎ আমি এখান থেকে আমার শেয়ার কিছুটা বিক্রি করে দেবো, এবং অনেকটাই শেয়ার বিক্রি করলো, যার ফলে গভর্নমেন্টের শেয়ার এখন লেস দ্যান 50%-এ চলে এসছে, অ্যান্ড ইট বিকামস প্রাইভেট সেক্টর। তো এই ডিসইনভেস্টমেন্টের পরেই যে ডিফিকাল্টিসগুলো হচ্ছে, এবার যাদের কাছে শেয়ার যাচ্ছে, যারা এখন মালিকানা পাচ্ছে, তারা হয়তো সেভাবে ম্যানেজ করতে পারছেন। দ্য ফলোয়িং সেন্টার্স ডিসইনভেস্টমেন্ট প্ল্যান, তাহলে ফলোয়িং মানে কি? সেন্টারের ডাইভেস্টমেন্ট করবার পরে এই ডিফিকাল্টিসগুলো কি করছে না ফেস করছে। অ্যান্ড রেজাল্টিং কনস্ট্রেন্টস অন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের ওপরও চাপ আসছে। কনস্ট্রেন্ট অন ইনভেস্টমেন্ট অর্থাৎ ইনভেস্টমেন্টের ওপরেও রেস্ট্রিকশন আসছে, মানে ইনভেস্টমেন্ট মানুষ ঠিকঠাক করতে পারছে না। রেজাল্টিং কনস্ট্রেন্টস অন ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের ওপরও রেস্ট্রিকশন আসছে। কনস্ট্যান্ট মানে কি? রেস্ট্রিকশন বা লিমিটেশন, মানে ঠিকঠাক ইনভেস্টমেন্ট হচ্ছে না, ফান্ড কম, যার ফলে ঠিকঠাক কোম্পানিগুলোকে চালানো যাচ্ছে না, যার ফলে ইকুইপমেন্টগুলো পুরনো হয়ে যাচ্ছে, এজিং ইকুইপমেন্ট, মেনটেনেন্সটা ডিলে হয়ে যাচ্ছে, ডেফার্ড হচ্ছে, রিডিউসড স্টাফিং, স্টাফ কমে যাচ্ছে,
তাহলে হেভিয়ার ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে, এইসব কারণে। বুঝতে পারলে? However, true any of these factors are, they confirm that a major industrial accident is almost always due to the accumulation of organizational weakness. তাহলে এই যে মেজর ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট, এটা কি? ইজ অলমোস্ট অলওয়েজ, সবসময়, অধিকাংশ ক্ষেত্রে কি হয়? অলওয়েজ ডিউ টু অ্যাকুমুলেশন অফ অর্গানাইজেশনাল উইকনেস, অর্থাৎ বিভিন্ন অর্গানাইজেশনাল উইকনেসের ফলেই এটা হচ্ছে। তো অ্যাকুমুলেশন অফ অর্গানাইজেশনাল উইকনেস। তো হোয়াট আর দ্য অর্গানাইজেশনাল উইকনেস? হেভিয়ার ওয়ার্কলোডস, রিডিউস স্টাফিং, এজিং ইকুইপমেন্ট, ডেফার্ড মেনটেন্যান্স, দোজ আর অর্গানাইজেশনাল উইকনেসেস। In fact, contract labor is central to understanding both incidents. In fact, contract labor is central to understanding both incidents. Occupational safety research has consistently found that contracted workers face higher risk because they may receive less training and operate within systems with fragmented accountability. দেখো, সেফটি, অকুপেশনাল সেফটি রিসার্চ, অকুপেশনাল সেফটি রিসার্চ মানে কি? তোমার যে অকুপেশন, যেখানে কাজ করছো, সেখানকার তো সেফটি ব্যবস্থা থাকতে হবে। হ্যাজ কনসিস্টেন্টলি ফাউন্ড দ্যাট কন্ট্রাক্টেড ওয়ার্কার্স ফেস হায়ার রিস্ক because they may receive less training and operate within systems with fragmented accountability. খুব ইম্পর্টেন্ট লাইন এটা। দেখবে ফুল টাইম ওয়ার্কার্স যারা কোম্পানির, তাদেরকে কোম্পানি প্রথমে ট্রেনিং দেয়, ট্রেনিং দিয়ে ভালো করে কাজ শিখিয়ে তারপর কাজ করায়। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং যেহেতু তারা প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে, না আমরা কাজটা শিখেছি, ভালো করে করব। কিন্তু যখন কন্ট্রাক্ট লেবার দিয়ে কাজ করানো হচ্ছে, ওদের সেরকমভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে না, জাস্ট বলে দিচ্ছে এভাবে এভাবে করো, ওকে কাজে নামিয়ে দিচ্ছে। এবং যেহেতু তারা কন্ট্রাকচুয়াল লেবার, ওরা জানে আমার সাথে দুদিনের কন্ট্রাক্ট, দুদিন কাজ করব, চলে যাব, তারপর কি হলো আমার কোনো দায় নেই। তো তাদের মধ্যে একটা দায় সারা ভাব, অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি তাদের মধ্যে নেই। অ্যাকাউন্টেবিলিটি ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে। তুমি যে কাজটা করছো, ইউ মাস্ট বি অ্যাকাউন্টেবল ফর দ্যাট, অর্থাৎ সেই কাজটা ভুল হলে তোমার ডিসক্রেডিট, সেই কাজটা ঠিক হলে তোমার ক্রেডিট। কিন্তু কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্সদের মধ্যে এই প্রবণতা রয়েছে। তো অপারেশনাল সেফটি রিসার্চ হ্যাজ কনসিস্টেন্টলি ফাউন্ড দ্যাট contracted workers face higher risk because they may receive less training and operate within systems with fragmented accountability. Operate within systems with fragmented accountability. অর্থাৎ ওদের মধ্যে সেই অ্যাকাউন্টেবিলিটিটা ফ্র্যাগমেন্টেড মানে কি? বেসিক্যালি ভঙ্গুর, মানে খুব কম, ওদের মধ্যে সেই অ্যাকাউন্টেবিলিটি নেই। The incident have also occurring during the gradual and uneven implementation of India's new occupational safety framework. অর্থাৎ যে ইনসিডেন্টগুলো ঘটছে, the incidents have also occurred during the gradual and uneven implementation, মানে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, কিসের? না ইন্ডিয়াস নিউ অকুপেশনাল সেফটি ফ্রেমওয়ার্ক, মানে ভারত সরকারের যে গাইডলাইন আছে যে কোনো একটা অর্গানাইজেশনে কী কী সেফটি নেটওয়ার্ক মেজারমেন্ট থাকবে, সেটা ঠিকমতো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। অ্যান্ড হাইলাইট দ্য invisible fact that the country's industries remain anchored by old problems of manpower storage. Highlight the invisible fact, মানে যেটা দেখা যায় না সেটাকে হাইলাইট করছে কি? না country's industries remain anchored by old problems. Remain anchored মানে কি? মানে ওল্ড প্রবলেমের মধ্যে এখনো ফেসে আছে, যেটাকে ফিক্স করা যায়নি। আর অ্যাঙ্কার্ড বাই ওল্ড প্রবলেমস অফ ম্যান পাওয়ার শর্টেজ, কাস্ট অ্যান্ড ক্লাস বেসড এক্সপোজার টু হ্যাজার্ডাস লেবার, মানে জাতিগতভাবে এই কাজটা এই জাতির লোক করবে, এই কাজটা ওই জাতির লোক করবে, যার ফলে একটা ক্লাস বেসড এক্সপোজার টু হ্যাজার্ডাস লেবার। এক্সপোজার মানে কি? মানে ভালনারেবিলিটি, যাকে আমরা বলি ভালনারেবিলিটি, মানে যারা
বিপজ্জনক কাজের সম্মুখীন হচ্ছে, দে আর এক্সপোজ টু, আমরা বলি না এক্সপোজার টু ডেঞ্জারাস গ্যাসেস, পয়জনাস গ্যাসেস, ফিউমস। তাহলে ক্লাস বেসড এক্সপোজার টু হ্যাজার্ডাস লেবার, হ্যাজার্ডাস মানে কি ডেঞ্জারাস, এই হ্যাজার্ডাস শব্দের অর্থ রিস্কি বা ডেঞ্জারাস। অ্যান্ড কস্ট ওভার সেফটি মাইন্ডসেট ইজ ফাইন্যান্সিয়ালি স্ট্রেসড ইউনিট, অর্থাৎ যে ইউনিটগুলো ফাইন্যান্সিয়ালি স্ট্রেস, যেখানে ফাইন্যান্সিয়ালি অতটা লিকুইডিটি নেই বা স্টেবল নয়, তারা কি করছে, টাকা পয়সা খরচ হবে বিভিন্ন সেফটি মেজার্স নিতে গেলে, সেই জন্য সেই খরচটা করছে না। তো কস্ট ওভার সেফটি মাইন্ডসেট মানে সেফটি ক্ষেত্রে খরচ করবে না ইন ফাইন্যান্সিয়ালি স্ট্রেসড ইউনিট, যার ফলে এই মিসঅ্যাপগুলো হচ্ছে। তো এগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে আজকের যে প্যাসেজটা আমরা পড়লাম খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ, এবং এটা রিসেন্ট টাইমসে বারবার আলোচনার মধ্যে আসছে। তো প্যাসেজের মিনিংটা হোপফুলি সবাই বুঝতে পেরেছো। If you have any questions, then you can ask me. Then I will move to the question part. Bolo. Do you have any questions? Anybody? সবাই বুঝতে পেরেছো মিনিংটা? সায়ন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। বাকিরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। শ্রাবণী ঠিক আছে? শ্রেয়সী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ও, এবার চলো আমরা তাহলে এই এক্সারসাইজে চলে আসছি। যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আমাদেরকে সলভ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং আন্ডারলাইনিং ফ্যাক্টরস might have contributed to the recent streak of industrial fatalities in India as discussed in the passage. তো রিসেন্ট স্ট্রিক মানে কি সিরিজ। তো এই যে এখানে ফ্যাক্টরসগুলো দিয়েছে, এদের মধ্যে কোনটা এই ইন্ডাস্ট্রিয়াল ফ্যাটালিটিসের জন্য দায়ী? তো তিনটে রয়েছে এ বি সি করে, তিনটে পড়ো, পড়ে বলো কোনটা। এতে কি বলছে, এতে বলছে an organizational mindset that prioritize minimizing operational expenses over ensuring robust safety protocol in financially strained enterprises. Yes, of course, মানে যে সমস্ত কোম্পানিগুলো ফিনান্সিয়ালি ডিফিকাল্টিসের মধ্যে রয়েছে, ফিনান্সিয়ালি স্ট্রেন্ড এন্টারপ্রাইজেস মানে যেখানে ফিনান্সিয়ালি তারা অতটা সাউন্ড নয়, ফিনান্সিয়ালি স্ট্রেন মানে কি যারা প্রেশারাইজড, ঠিক আছে। তো তারা কি করছে না অপারেশনাল এক্সপেন্সেসকে মিনিমাইজ করবার জন্য সেফটি সিকিউরিটির দিকে খুব একটা নজর দিচ্ছে না। তো এইটা হবে 2 নম্বর, এ সিস্টেমেটিক রিলায়েন্স অন এ টেম্পোরারি ওয়ার্কফোর্স দ্যাট ফ্রিকুয়েন্টলি ল্যাক্স অ্যাডিকুয়েট সেফটি ট্রেনিং অ্যান্ড অপারেটস আন্ডার এ ডাইলিউটেড ফ্রেমওয়ার্ক অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্টেবিলিটি। অফকোর্স এটা আমরা একটু আগেই বললাম, এটা হবে। 3 নম্বর, unpredictability and lack of existing scientific data of preventive strategies regarding hazardous like toxic gas accumulation and molten steel handling. এটা তো প্যাসেজে আমরা পাইনি। unpredictability and lack of existing scientific data or preventive strategies, এটা তো আমরা প্যাসেজে পাইনি, যার ফলে এটা তো হচ্ছে না। তার ফলে কি হবে, অনলি এ অ্যান্ড বি হবে। ঠিক আছে, বুঝতে পারলে সবাই? একই রকমভাবে 2 নম্বরটা দেখো। 2 নম্বর কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং কাউন্টার আর্গুমেন্টস ক্যান বি লজিক্যালি মেড এগেনস্ট দ্য পাবলিক পারসেপশন দ্যাট দিস ইন্ডাস্ট্রিয়াল মিসহ্যাপস আর মেয়ারলি আইসোলেটেড অ্যান্ড ইনসিডেন্টাল ইভেন্টস। দেখো এখানে কয়েকটা ওয়ার্ড রয়েছে যেগুলোর মিনিং জানতে হবে। প্রথমত পারসেপশন মানে কি ধারণা করা হচ্ছে। Which of the following counter arguments can be logically made against public perception that these industrial mishaps are isolated and incidental? মানে দেখবে কিছু ঘটনা ঘটার পর অনেকে বলে এটা তো বিক্ষিপ্ত ঘটনা, তো কি কারণে বলে? বলছে the fatal occurrences in environment like confined spaces follow a highly repetitive, well documented behavioral and situational pattern. Number B,
Major industrial disasters are rarely sudden, unprompted anomalies, but rather the culmination of gradual compounding organizational weaknesses. তো এদের মধ্যে কোনটা হবে? আই থিঙ্ক দুটোই হবে। কারণ দেখো, এটা আমরা প্যাসেজে দেখেছি, দেখো যে সিচুয়েশনাল প্যাটার্ন, এই ওয়ার্ডগুলো প্যাসেজে রয়েছে না? The fatal occurrence in environment like confined spaces follow a highly repetitive, মানে বারবার করে ঘটছে, well documented behavioral and situational pattern. আর major industrial disasters are rarely sudden, unprompted anomalies, but rather than the culmination মানে যেটা তোমরা পড়লে accumulation of gradual compounding organizational weakness. তো culmination মানে যেটা ফাইনালি দীর্ঘদিন ধরে এই ইরেগুলারিটিসগুলো হতে 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 ফাইনালি যেটার পরিণাম, অর্থাৎ অ্যাকুমুলেশন ওয়ার্ডটা এখানে কালমুলেশন দিয়ে বোঝাচ্ছে। তো দুটোই তো আমাদের প্যাসেজে আছে, সো বোথ করে দাও, বোথ এ অ্যান্ড বি। এবার 3 নম্বর দেখো, অ্যাকর্ডিং টু প্যাসেজ which of the following outcomes or realities are true regarding the execution of safety framework and labor dynamics in Indian industrial sector? মিনিংটা বুঝতে পেরেছো? কোশ্চেনের মিনিংটা বুঝতে হবে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই প্যাসেজ অনুসারে, হুইচ অফ দ্য ফলোয়িং আউটকামস আর রিয়ালিটিস আর ট্রু, এদের মধ্যে কোনটা ট্রু রিগার্ডিং দ্য এক্সিকিউশন অফ সেফটি ফ্রেমওয়ার্ক অ্যান্ড লেবার ডাইনামিক্স ইন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। মানে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সেখানে সেফটি ফ্রেমওয়ার্ক এবং লেবার সেফটি নিয়ে যে কাজগুলো করা হচ্ছে তাদের মধ্যে এই মধ্যে কোনটা ট্রু? দ্য অ্যাডপশন অফ কান্ট্রিজ আপডেটেড অকুপেশনাল সেফটি ফ্রেমওয়ার্ক ইজ প্রোগ্রেসিং সিমলেসলি অ্যান্ড ইউনিফর্মলি অ্যাক্রস হেভি ইন্ডাস্ট্রিজ। এটা কি তোমার মনে হচ্ছে ট্রু? যদি অ্যাডপশনটা ঠিকঠাক হতো তাহলে তো এত মিসহ্যাপ হতো না। এখানে কি বলছে? অ্যাডপশন অফ কান্ট্রিজ আপডেটেড অকুপেশনাল সেফটি, মানে আমাদের দেশের যে অকুপেশনাল সেফটি যেগুলো, সেগুলোর অ্যাডপশন যদি ঠিকঠাক সেফটি মেজার্সগুলো অ্যাডপ্ট করা হতো তাহলে তো এই মিসঅ্যাপগুলো হতো না। কিন্তু এখানে বলছে যে ইজ প্রোগ্রেসিং সিমলেসলি, মানে ধারাবাহিকভাবে এই অ্যাডপশনটা হচ্ছে অ্যাক্রস অল হেভি ইন্ডাস্ট্রিজ, কিন্তু এটা তো হচ্ছে না, যার ফলে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। এটা হবে না। নাম্বার বি, hazardous labor exposure in Indian industries is deeply intertwined with deeply entrenched socio-economic divisions such as caste and class. বরং এটা তো হচ্ছে, কারণ কাস্ট এবং ক্লাসের ওপর বেস করে জব নির্ধারণ হচ্ছে। এর কাস্ট দেখে এ নর্দমা পরিষ্কার করবে, এর কাস্ট দেখে এ রাস্তা ঝাড়ু দেবে, এর কাস্ট দেখে এই হচ্ছে ইস্পাত কারখানায় কাজ করবে। এটা কি? এটা তো ঠিক নয়, বাট এগুলো হয়ে এসেছে। হ্যাজার্ডাস লেবার এক্সপোজার ইন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ ইজ ডিপলি ইন্টারউইন্ডেড উইথ ডিপলি এন্ট্রেন্সড সোশিও ইকোনমিক ডিভিশন সাচ অ্যাজ কাস্ট অ্যান্ড ক্লাস। যার ফলে এটা কিন্তু হচ্ছে। আর সি, implementing mechanical ventilations and breathing apparatus has successfully eliminated the danger of manual scavenging nationwide. দেখো, implementing mechanical ventilation and breathing apparatus has successfully eliminated the danger of manual scavenging nationwide. এটা কি হয়েছে? মেকানিক্যাল ভেন্টিলেশন তো শুরুতেই বলা হয়েছে সব জায়গায় নেই, ব্রেথিং অ্যাপারেটাস সব জায়গায় নেই, কিন্তু এখানে বলছে ইমপ্লিমেন্টিং মেকানিক্যাল ভেন্টিলেশন অ্যান্ড ব্রেথিং অ্যাপারেটাস হ্যাজ সাকসেসফুলি এলিমিনেটেড দিস ডেঞ্জার্স। এই ডেঞ্জার্সগুলোকে নাকি এরা এলিমিনেট করেছে। এটা তো হয়নি, এটা কখনোই হবে না। তাহলে আমাদের কোনটা হচ্ছে? অনলি বি। আমরা অপশানগুলোকে ভালো করে পড়বো, পড়ে তারপর ক্লিক করব। উল্টো পাল্টা অপশান ক্লিক করলে নেগেটিভ মার্কিং খেয়ে যাবে, আর একটা কোশ্চেন ভুল করলে তোমাকে 1000 জনের পিছনে নিয়ে যাবে। সো ইউ ক্যান নট অ্যাফোর্ড টু হ্যাভ এনি নেগেটিভ মার্কিং। যেগুলো মনে হচ্ছে ডাউটফুল সেগুলো ছেড়ে দাও, যেগুলো শিওর আছে সেগুলোই করো। এইভাবে তুমি যদি
70% স্কোর করে দাও, তোমার 70%ই সিলেকশন হয়ে যাবে। ওই 70% ঠিকঠাক আমি করলাম, বাট আমার আরও করতে ইচ্ছা করছে, আমি 90% করতে গিয়ে 20% গেস ওয়ার্ক করলাম, সেখান থেকে নেগেটিভ খেয়ে গেলাম, তাহলে কিন্তু হবে না। তাই বলে এমন যেন না হয় তুমি অনলি 20% কোশ্চেন সিওর করলে, বাকিগুলো করতে পারলে না, সেক্ষেত্রে তোমার হয়তো গেস করতেই হবে। বাট তুমি যদি মোর দ্যান 75% বা 70% ঠিকঠাক করে নাও কনফিডেন্টলি, তাহলে আমার মনে হয় বেশি গেস ওয়ার্ক না করাই ভালো। হ্যাঁ, এবার গেস ওয়ার্কের ক্ষেত্রেও ব্যাপার আছে। 4টে অপশনের মধ্যে যে দুটো অপশন একেবারেই হতে পারে না, সেগুলোকে আগে এলিমিনেট করতে হবে। তারপর যে দুটো হতে পারে তাদের মধ্যে দেখতে হবে যে কোনটা হওয়ার চান্স বেশি। অর্থাৎ আমাদেরকে সিলেক্টিভ অ্যাজাম্পশন করতে হবে। ঠিক আছে, এলিমিনেশন মেথডে। আচ্ছা, 5 নম্বর কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং অপশন ক্যান বি অথার স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য অ্যাবভ প্যাসেজ। হুইচ অফ দ্য ফলোয়িং অপশন ক্যান বি অথার স্টেটমেন্ট। তাহলে অথার কি বলতে চাইছে? অথার মানে কি? যে লিখেছে এই প্যাসেজটা, সে কি বলতে চাইছে। আচ্ছা, 4 নম্বরটা কি বললাম? 4 নম্বরটা বলেছি তো? না না স্যার। ও, এইটা এইটা তোমার অনলি বি। আমি আসলে এইটা আগেরটার বি হবে, আমি ভেবেছি যে এইটা অনলি বি। ঠিক আছে, 4 নম্বরটা দেখো। হাউ উড ইউ ডিসক্রাইব দ্য ট্রু নেচার অফ সেপটিক ট্যাঙ্ক অ্যান্ড ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং ডেথ ইউজিং অ্যান ইডিয়াম বেসড অন অথার্স টোন অ্যান্ড আর্গুমেন্ট। এই যে আমি তোমাদের একদিন পড়িয়েছিলাম না, টোন অফ দ্য প্যাসেজ। তাহলে এই যে সেপটিক ট্যাঙ্কের যে অ্যাক্সিডেন্ট বা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর মধ্যে যে ডেথগুলো হচ্ছে, সেটাকে অথারের টোন অনুসারে কোন ইডিয়ামস দিয়ে তুমি বুঝতে পারবে? এ বোল্ট ফ্রম দ্য ব্লু, গ্রাউন্ড হক ডে, এ ড্রপ ইন দ্য বাকেট। তো এই জন্য তোমাকে এই যে 3টে ইডিয়ামস আছে, এই 3টে ইডিয়ামসের মিনিং বুঝতে হবে। এ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি? সাডেন ডেঞ্জার, মানে হঠাৎ করে কোনো একটা বিপদ ঘটে গেল, এ বোল্ট ফ্রম দ্য ব্লু। কিন্তু এটাকে কি আমরা বোল্ট ফ্রম দ্য ব্লু বলবো? কোনো রকম সেফটি মেজার নিচ্ছে না, একদম উইথাউট এনি প্রিকশন সে কাজে যাচ্ছে, সেক্ষেত্রে বোল্ট ফ্রম দ্য ব্লু কী করে হবে? সেক্ষেত্রে তো বিপদের মধ্যেও যাচ্ছে, বিপজ্জনক ঝুঁকি নিয়েই সে যাচ্ছে, সুতরাং এটা তো হওয়ার চান্স বরাবরই রয়েছে। সুতরাং বোল্ট ফ্রম দ্য ব্লু হবে না। বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি? যেটাকে আমরা বলি বিনা মেঘে বজ্রপাত। মানে বজ্রপাত হতে গেলে তো আকাশে মেঘ দরকার, কোনো রকম মেঘ ছাড়াই বজ্রপাত হয়ে গেল, এটা হচ্ছে বোল্ট ফ্রম দ্য ব্লু, মানে অপ্রত্যাশিত কোনো ঘটনা। গ্রাউন্ড হক ডে, গ্রাউন্ড হক ডে মানে কি জানো? গ্রাউন্ড হক ডে, গ্রাউন্ড হক ডে মানে মানে বেসিক্যালি একটা ওয়েল নোন প্যাটার্ন। গ্রাউন্ড হক ডে বলতে বেসিক্যালি একটা ওয়েল নোন প্যাটার্নকে বোঝায়। এই যে বারবার করে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, তো প্যাটার্নটা কি? প্যাটার্নটা সবাই বুঝতে পারছে যে কি কারণে ঘটছে, ওয়েল নোন প্যাটার্ন, এটাকেই বলা হয় গ্রাউন্ড হক ডে, এটাই হবে। আর এ ড্রপ ইন দ্য বাকেট মানে কি? মানে খুব ছোট সিগনিফিক্যান্ট পার্ট অফ এনি প্রবলেম আমরা বলতে পারি। মানে 1 বালতি জল থেকে 1 ফোঁটা জল না হলো, মানে খুব সামান্য। তাহলে আমাদের এখানে কোন ইডিয়ামস দিয়ে বোঝানো যাবে? এটা অনলি বি। ঠিক আছে, গ্রাউন্ড হক ডে। তো গ্রাউন্ড হক ডে মানে কি? যেটা একটা নোন প্যাটার্নের রিপিটেশন হচ্ছে বারবার, মানে যে সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ডসগুলো হচ্ছে সেই সব জায়গাতেই একটা নোন প্যাটার্নের রিপিটেশন হচ্ছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলছে এই গ্রাউন্ড হক ডে। এটা ভালো কোশ্চেন, বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। নেক্সট আমরা এবার 5 নম্বরে আসছি। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অপশন ক্যান বি অথার স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য অ্যাবভ প্যাসেজ। হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস ক্যান বি অথার স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য অ্যাবভ প্যাসেজ। অপশন এ বলছে বিকজ হেভি স্টিল মেকিং ইজ ন্যাচারালি ডেঞ্জারাস, ইভেন স্মল প্রসেস ফেলিয়ার্স উইল হ্যাপেন, meaning the only way to ensure worker safety is to halt production.
because heavy steel making is naturally dangerous. Even small process failures will happen, meaning the only way to ensure worker safety is to halt production. তো প্রোডাকশনটাকে আটকে দিতে হবে অথারের সেফটির জন্য। ইজ ইট ট্রু? হুইচ অফ দ্য অপশন ক্যান বি অথার স্টেটমেন্ট? অথার কি বলছে? অথার কি বলছে যে সেফটি মেজারমেন্টের জন্য প্রোডাকশনটাকে হল্ট করো, এরকম কোনো জায়গায় লেখা আছে? হল্টিং প্রোডাকশন মানে কি? হল্ট প্রোডাকশন মানে প্রোডাকশনটাকে দাঁড় করিয়ে দেওয়া, আটকে দেওয়া, এরকম তো কিছু বলা নেই। প্রোডাকশন চলবে, সেই সঙ্গে সেফটি মেজার্সগুলো ঠিকঠাকভাবে নিয়ে আমাদেরকে প্রোডাকশন করতে হবে। নাম্বার বি, দ্য রোল আউট অফ ইন্ডিয়াস নিউ সেফটি ল ইজ স্ট্রাগলিং বিকজ ইন্ডাস্ট্রিজ আর স্টিল হেল্ড ব্যাক বাই ওল্ড প্রবলেমস লাইক লেবার শর্টেজ অ্যান্ড ক্লাস ডিভিশন। হ্যাঁ, এটা হতে পারে। ইন্ডিয়াস নিউ সেফটি লকে দ্য রোল আউট অফ ইন্ডিয়াস নিউ সেফটি ল ইজ স্ট্রাগলিং, মানে ঠিকঠাক করে সেফটি লগুলোকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না, বিকজ ইন্ডাস্ট্রিজ আর স্টিল হেল্ড ব্যাক বাই ওল্ড প্রবলেমস লাইক লেবার শর্টেজ অ্যান্ড ক্লাস ডিভিশন, মানে ইন্ডাস্ট্রিগুলোতে এখনো লেবার প্রবলেম এবং ক্লাস ডিভিশন রয়েছে। তো এইটা হবে, আই থিঙ্ক অপশন বিটা হচ্ছে, তাই না? এবার 6 নম্বরটায় আমরা আসবো। বলছে একটা রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে এবার আমরা ওই প্যাসেজ থেকে বেরিয়ে নর্মাল কোশ্চেনে আসছি। প্যাসেজ থেকে আমরা 5টা কোশ্চেন করলাম। আচ্ছা, এই রিঅ্যারেঞ্জমেন্টটা তোমরা করেছো? হ্যাঁ স্যার। বলছে এখানে প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে S1 এবং লাস্ট সেন্টেন্সটা দেওয়া আছে S6। তো মাঝখানের 4টে সেন্টেন্সকে আমাদের কি করতে হবে? রিঅ্যারেঞ্জ করতে হবে। তো আমরা প্রথমে ফার্স্ট সেন্টেন্সটা দেখে নিচ্ছি কি আছে। A new climate analysis published by ICIMOD presents a bleak forecast of below normal rainfall and rising temperature across the Hindu Kush Himalaya region. Across the Hindu Kush Himalaya region. তাহলে এর মানেটা কি? You know the meaning of this word? বলছে a new climate analysis published by ICMOD, ICMOD দ্বারা যেটা পাবলিশড হয়েছে। কি বলছে? ব্লিক ফোরকাস্ট অফ বিলো নর্মাল রেনফল। তো ব্লিক ফোরকাস্ট মানে কি? ফোরকাস্ট শব্দের অর্থ কি? ওয়েদার রিপোর্ট ফোরকাস্ট মানে দেখানো। মানে এটা নেগেটিভ ওয়ার্ড। ফোরকাস্ট মানে যেটা প্রেডিকশন করা হচ্ছে। এ ব্লিক ফোরকাস্ট অফ বিলো নর্মাল রেনফল মানে নর্মালি যে রেনফল তার থেকে কম রেনফল হবে, এই ফোরকাস্টটা করেছে। অ্যান্ড রাইজিং টেম্পারেচার মানে এই জায়গার যেহেতু রেনফল কমছে, যার ফলে টেম্পারেচারটাও রাইজ হচ্ছে অ্যাক্রস দ্য হিন্দু কুশ হিমালয়া রিজিয়ন। এবার তারপরের লাইনটা কি? At the heart of the traveling regional forecast is the anticipated return of the El Nino weather phenomena. This complex phenomena is characterized by usually warm sea surface temperature in the central and eastern tropical Pacific Ocean, which heavily disrupts global weather patterns. Because these large-scale atmospheric disruptions, the Indian subcontinent traditionally experiences a severe suppression of its crucial monsoon rainfall. The Hindu Kush Himalaya region is described as particularly sensitive to the specific rainfall suppression, as the South Asian monsoon accounts for nearly 70 to 80% of its annual precipitation. তো আমাদের রিঅ্যারেঞ্জমেন্টের রুল কি? আমাদের রিঅ্যারেঞ্জমেন্টের রুল হচ্ছে আমরা ওয়ার্ড বেসড কানেকশন খুঁজব। ফার্স্ট সেন্টেন্সে আমাদের বিভিন্ন ওয়ার্ড রয়েছে, তার মধ্যে একটা রয়েছে অ্যাক্রস দ্য হিন্দু কুশ হিমালয়ান রিজিয়ন। তো এবার আমাদের দেখতে হবে যে এর পরে কি আছে। এই যে রিজিয়ন রয়েছে,
এই রিজিয়নের সাথে আমাদের দেখো রয়েছে অ্যাট দ্য হার্ট অফ দিস ট্রাভেলিং রিজিয়নাল ফোরকাস্ট। তো এটা তো একটা ফোরকাস্ট, তো এই রিজিয়নের সাথে এই রিজিয়নাল ফোরকাস্টের লিঙ্ক দেখো, দিয়ে তুমি যদি এটাকে ফার্স্ট দেখো তাহলে আমরা বলতে পারি যে at the heart of this traveling regional forecast is the anticipated return of El Nino weather phenomena. এল নিনো দেখবে একটা গরম হাওয়া আসছে, সেটাকে এল নিনো বলে। তো এইটা হতে পারে। এবার দিস কমপ্লেক্স ফেনোমেনা, তাহলে এই যে ফেনোমেনানটা রয়েছে এই ফেনোমেনানের সাথে এই ফেনোমেনানের লিঙ্ক করে দাও। দিস কমপ্লেক্স ফেনোমেনা is characterized by unusually warm sea surface temperature in the central and eastern tropical Pacific Ocean, which heavily disrupt global weather patterns. এবার এখানে দেখো which heavily disrupts রয়েছে, এবার এই ডিসরাপ্টের সাথে তুমি ডিসরাপশনের লিঙ্ক করো। Because of this large scale atmospheric disruption, the Indian subcontinent traditionally experience a severe suppression of its crucial monsoon rainfall. Severe suppression of its crucial monsoon rainfall. নাম্বার ডি, তাহলে এখানে ডিসরাপশন রয়েছে। এবার তাহলে অবশিষ্ট থাকলো একটাই, the Hindukush Himalaya region is described as particularly sensitive to the specific rainfall suppression. আর লাস্ট বলছে to combat this potential fallout from this sensitivity, multiple global forecasting agencies are actively tracking the Pacific Ocean as it is officially transitioning into El Nino phase. ঠিকই আছে অপশন বি। তাহলে আমাদের 1 2 3 4 এটা পরপরই আছে। দেখো যে ওয়ার্ডগুলো আমরা ওয়ার্ড বেসড কানেকশন করব, কারণ এখন মডার্ন টাইপ যেটা আসছে রিঅ্যারেঞ্জমেন্টে ওয়ার্ড বেসড কানেকশন বা লজিক্যাল বা গ্রামাটিক্যাল লিঙ্ক আমাদেরকে দেখতে হবে। লজিক্যাল বা গ্রামাটিক্যাল লিঙ্ক, এই লিঙ্কগুলো কি ওয়ার্ড টু ওয়ার্ড লিঙ্ক হতে পারে, গ্রামাটিক্যাল লিঙ্ক হতে পারে, সেগুলো দিয়ে আমরা সেন্টেন্সগুলোকে পরপর সাজাবো। অবভিয়াসলি আমাদের মিনিংটাকেও মাথায় রাখতে হবে, শুধুমাত্র লিঙ্ক ওয়াইজ সাজালে হবে না, মিনিংটা যেন সেন্টেন্সের ঠিক থাকে। সবাই বুঝতে পেরেছো এটা? এভরিবডি ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7। এটাও একটা রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, তবে আগের রিঅ্যারেঞ্জমেন্টের সাথে এই রিঅ্যারেঞ্জমেন্টের ডিফারেন্সটা কোথায়? আগের সেন্টেন্সটায় ফার্স্ট এবং লাস্ট ওয়ার্ডটা ফিক্স ছিল, মাঝখানে চারটেকে আমাকে রিঅ্যারেঞ্জ করতে বলেছিল, কিন্তু এখানে চারটেই সেন্টেন্স আছে, এই চারটে সেন্টেন্সকে আমাদেরকে কি করতে হবে না রিঅ্যারেঞ্জ করতে হবে। ওকে, দেখো এখানে আমরা সবার আগে সেন্টেন্সগুলোকে পড়বো, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সময়টাও বাঁচাতে হবে। তো যে কোনো প্যাসেজের ফার্স্ট সেন্টেন্স বা ইন্ট্রোডাকশন বেসিক্যালি কি হয়? একটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বা নাউন দিয়ে স্টার্ট হয়, তাই না? একটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড নাউন দিয়ে স্টার্ট হয়। তো আমাদের দেখতে হবে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড কোথায় আছে। তুমি দেখেই বুঝতে পারছো, এ রিসেন্ট সোশ্যাল মিডিয়া পোস্ট বাই এ চাইনিজ স্কলার highlighted a gradual cultural contrast, noting that while Vietnamese audience proactively acknowledged their industrial deficiencies, Indian participants became highly argumentative and defensive. তো ভিয়েতনামি অডিয়েন্স তারা ইন্ডাস্ট্রিয়াল ডেফিসিয়েন্সিগুলোকে অ্যাকনলেজ করছে এবং তার উপর কাজ করছে, কিন্তু ইন্ডিয়ান পার্টিসিপেন্ট তারা কিন্তু আর্গুমেন্ট করছে যে না, এই ধরনের কোনো প্রবলেম নেই। তো আমরা এটা দিয়ে করতে পারি, এটাকে ফার্স্ট সেন্টেন্স দিতে পারি। এবার বাকিগুলোকে আমাদেরকে লিঙ্ক করতে হবে। দেখো এই সেন্টেন্সে কি দিয়ে শেষ হয়েছে? হাইলি আর্গুমেন্টেটিভ অ্যান্ড ডিফেন্সিভ। নেক্সট দেখছি আমরা এইখানে একটা আর্গুমেন্ট কথাটা রয়েছে, তো এই আর্গুমেন্টেটিভের সাথে এই আর্গুমেন্টকে আমরা যদি লিঙ্ক করি, while this cultural predilection of intense argumentation was once viewed as a virtuous pursuit of knowledge, in the modern era it has arguably morphed into a performative contest.
ওয়ার্ডটার মিনিং বুঝতে পারলে? হ্যাভ ইউ আন্ডারস্টুড দ্য মিনিং অফ দিস ওয়ার্ডস? এখানে প্রিফরমেটিভ কন্টেস্ট মানে কি? প্রিফরমেটিভ মানে যেটাকে লোক দেখানো, যেটাকে আমরা বলি, মানে অযথা আর্গুমেন্ট করছে, জাস্ট লোক দেখানো আর্গুমেন্ট, যেটাকে আমরা বলি। while the cultural predilection মানে কি? প্রি প্লাস ডাইলেকশন, দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে প্রিডাইলেকশন। ইউ নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রিডাইলেকশন? প্রিডাইলেকশন মানে কি? মানে বেসিক্যালি একটা প্রবণতা বা ঝোঁক। তো while this cultural predilection for intense argumentation once viewed as a virtuous pursuit of knowledge, in the modern era it has arguably morphed into a performative contest. কিন্তু বর্তমানে এটা একটা লোক দেখানো হয়ে যাচ্ছে আর্গুমেন্ট। তাহলে এই আর্গুমেন্টের সাথে আর্গুমেন্টকে লিঙ্ক করে আমরা এটাকে সেকেন্ড সেন্টেন্স করছি। এবার দেখো এখানে প্রিফরমেটিভ কন্টেস্ট রয়েছে, এবার তোমরাই নিশ্চয়ই বলতে পারবে এর পরের সেন্টেন্স কোনটা হবে। ওয়ার্ড টু ওয়ার্ড লিঙ্ক খোঁজো, বলো শ্রেয়সী, বলো কোনটা হবে? ডি, ডিটা হবে। ভেরি গুড। এই প্রিফরমেটিভের সাথে দেখো এখানেও একটা প্রিফরমেটিভ রয়েছে, ওয়ার্ড টু ওয়ার্ড লিঙ্ক খুঁজবে। দিস প্রিফরমেটিভ আর্জ টু ডিফিট অ্যান অপোনেন্ট রাদার দ্যান লার্ন ফ্রম দেম ইজ ডিপলি রুটেড ইন আ প্রোফাউন্ড সাবকনশিয়াস insecurity streaming from centuries of colonial trauma. অর্থাৎ এই যে একটা লোক দেখানো আর্গুমেন্ট, এইটা কেন? এটা বেসিক্যালি আর্জ টু ডিফিট অ্যান অপোনেন্ট রাদার দ্যান লার্ন ফ্রম দেম, মানে অপোনেন্টকে পরাজিত করবার লক্ষ্যে, তাদের থেকে শিক্ষণীয়, তাদের থেকে শেখার লক্ষ্যে নয়। যদি অপোনেন্ট কিছু ঠিকও বলে থাকে তাও সেটাকে ভুল দেখানো, যে তুমি ভুল বলছো, সেখান থেকে শিক্ষার চেষ্টা করছে না। rather than learn from them is deeply rooted in profound subconscious insecurity, মানে মনের ভেতরে ভেতরে একটা প্রফাউন্ড মানে কি অন্তর্নিহিত গভীরভাবে ভেতরে একটা ইনসিকিউরিটি রয়েছে দীর্ঘদিন কলোনিয়াল ট্রমায় থাকার জন্য। কলোনিয়াল মানে আমরা যেহেতু ব্রিটিশদের অধীনে ছিলাম, সেই ট্রমাটার জন্য একটা ইনসিকিউরিটি বরাবর রয়েছে। তাহলে এটাকে আমরা 3 নম্বর করছি। আর লাস্ট, দিস মডার্ন ডিফেন্সিভ রিফ্লেক্স, মানে যেটা এখানে বলছে এটাকেই দিস দিয়ে ইন্ডিকেট করছে। দিস মডার্ন ডিফেন্সিভ রিফ্লেক্স এনশিওরস দ্যাট when an outsider offers a critique of India's developmental model, it is reflexively internalized as an explicit attack rather than an objective analysis. তাহলে এটা 4 নম্বর। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? CADB, ঠিক আছে? তাহলে এটা হলো। নেক্সট আমরা পরেরটা দেখব। নেক্সট কোয়েশ্চেন কি আছে? 8 নম্বর দেখো। ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ামস। একটা ইডিয়ামস দিচ্ছে, ওয়াক অন এগশেলস উইথ সামওয়ান। এই ইডিয়ামটা পড়েছো? ওয়াক অন এগশেলস উইথ সামওয়ান। সি, হ্যাঁ, অপশন সি। অপশন সি, ওকে। ওয়াক অন এগশেলস মানে ডিমের খোলার ওপর দিয়ে হেঁটে যাওয়া কারুর সঙ্গে। তো এগশেলস মানে কি? খুব ভঙ্গুর সেটা। তার মানে যখন এগশেলস এর ওপর দিয়ে তুমি হেঁটে যাবে, তোমাকে খুব কেয়ারফুলি যেতে হবে যাতে ডিমগুলো না ভেঙে যায়, কারণ ডিমগুলো ভেঙে গেলে তার ভেতরে যারা আছে তাদের ক্ষতি হবে। তাহলে টু বি কেয়ারফুল নট টু হার্ট অর অফেন্ড সামওয়ান, সেটাই বললে তো। তো যখন তুমি এগশেলস ডিমের ওপর দিয়ে হেঁটে যাচ্ছ, তোমাকে খুব সাবধানে হাঁটতে হবে যাতে করে ডিমটা ফেটে না যায়, কারণ তার ভেতরে যে প্রাণ রয়েছে তার ক্ষতি হতে পারে।
এই জন্য টু বি কেয়ারফুল নট টু হার্ট অর অফেন্ড সামওয়ান। নাম্বার 9 দা, which of the following idiom given in the alternatives has the meaning lacking experience or immature, মানে সেই এক্সপিরিয়েন্সের অভাব। তাহলে আমরা কি বলতে পারি, ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স, তাই না? ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স তার মানে হচ্ছে ল্যাকিং এক্সপিরিয়েন্স, মানে এখনো ভালো করে পরিপক্ক হয়নি, এখনো অপরিপক্ক রয়েছে। নাম্বার 10 দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস। এই মেনটেনেন্সের কারেক্ট স্পেলিং কি? MAIN, তারপর কি অপশন সি। TENANCE, তাই না? মেনটেন্যান্স, এইটা অনেকে মেনটেইন করে দিচ্ছে, মেনটেন বললে MAINTEN, কিন্তু মেনটেন্যান্স যখন হবে তখন MAINTE হয়, মেনটেন্যান্স, NANCE, মেন প্লাস টে প্লাস ন্যান্স। ঠিক আছে, তাহলে এটাকে তুমি কিভাবে মনে রাখবে? মেনটেন্যান্সে মেন প্লাস টে প্লাস ন্যান্স। ঠিক আছে। নাম্বার 11, লুডিক্রাস। লুডিক্রাস মানে কি? হাস্যকর না? লুডিক্রাস শব্দের অর্থ কি? হাস্যকর। তো এর অ্যাকচুয়াল স্পেলিং কি হবে? উইচ ইজ দ্য কারেক্টলি স্পেলড অফ দ্য ওয়ার্ড লুডিক্রাস? অপশন এ। অপশন এ, LUDICROUS, লুডিক্রাস। লুডিক্রাস, ঠিক আছে। LUDICROUS, ludicrous. Okay. Number 12, বলছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড গিভ আপ। গিভ আপ মানে কি? কোনো কিছুকে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। গিভ আপ মানে কোনো কিছুকে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। তাহলে সিনোনিমস কি হতে পারে? অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানেও তো ত্যাগ করা। নাম্বার 13 দেখো, choose the word that is most opposite in the meaning affordable. Overpriced. Affordable, reasonable, accessible, inexpensive, overpriced. Choose the word that is most opposite in meaning to affordable. তাহলে affordable মানে কি? যেটা আমরা অ্যাফোর্ড করতে পারি। এবারের অপোজিট মিনিং বার করতে বলেছে, এটা অ্যাফোর্ড করতে পারবো না, অর্থাৎ ওভারপ্রাইসড, অনেক দাম বেশি, তাই না? তখনই তো আমরা ওটাকে ওভারপ্রাইসড বলবো। which is beyond the ability of the affordability of someone, which is beyond the affordability of someone. Number 14 দেখো, choose the word that is the most appropriate synonyms of the word vulnerable. Vulnerable মানে কি? যেটা খুব মানে which is very much prone to be affected, মানে যেটা যেখানে আঘাত করলে ক্ষতি হতে পারে। ভালনারেবল পয়েন্ট মানে উইক পয়েন্ট, যেটাকে আমরা বলি দুর্বল জায়গা। তাহলে আমাদের এর অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বলছে স্ট্রং, ডিফেন্সলেস, সিকিউর, প্রোটেক্টেড। ডিফেন্সলেস, ডিফেন্সলেস মানে যে জায়গাটায় কোনো রকম ডিফেন্সিভ কিছু নেই, যে জায়গাটায় অ্যাটাক করলে ক্ষতি হতে পারে। নাম্বার 15, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রাইটেন। এই ফ্রাইটেন ওয়ার্ডটার অ্যান্টোনিমস। ফ্রাইটেন মানে কি? কাউকে ভয় দেখানো। তাহলে এর অ্যান্টোনিমস কি হবে? কমফোর্ট। আচ্ছা, অ্যালার্ম, স্কেয়ার, টেরিফাই। কমফোর্ট হবে, কারণ এইগুলো তিনটাই তো নেগেটিভ ওয়ার্ড। কারণ ফ্রাইটেন ইটসেলফ নেগেটিভ ওয়ার্ড। অ্যালার্ম মানে কি? কোনো কিছু সতর্ক, ওটাও নেগেটিভ ওয়ার্ড, অ্যালার্মিং কন্ডিশন মানে খুব ঝুঁকিপূর্ণ। স্কেয়ার, টেরিফাই, তাহলে কমফোর্টটাই হচ্ছে কারেক্ট। নাম্বার 16 দেখো, choose the most suitable one word substitution. A person who studies animal, যে অ্যানিমেলকে স্টাডি করে তাকে আমরা কি বলি? জুওলজিস্ট, তাই না? এ পার্সন হু স্টাডিজ অ্যানিমাল, যে অ্যানিমেলকে স্টাডি করে তাকে আমরা বলি জুওলজিস্ট। নেক্সট দেখো, নাম্বার 17, choose the most suitable one word substitution for the following.
এ লার্জ কনফিউজড মাস অফ পিপল, এ লার্জ কনফিউজড মাস অফ পিপল, একে আমরা কি বলবো? আমাদের B ওয়ান ওয়ার্ড option. সাবস্টিটিউশন করতে বলেছে, মানে অনেক মানুষের ভিড়, তারা কি জন্য এসছে জানে না, তাকে আমরা কি বলবো? মেলস্ট্রম, মেলস্ট্রম। কনভোকেশন মানে তো জানো, মানে অ্যাসেম্বলি বা গ্যাদারিং, কোনো মিটিং এ, সভায়, এটা মানে ডিসিপ্লিন গ্যাদারিং, কনভোকেশন। ভিসিটিউড মানে তো জানো, মানে ফ্লাকচুয়েশন, আপস অ্যান্ড ডাউনস। আর ম্যাকিনেশন মানেও জানো, কোনো কনস্পিরেসি, ম্যাকিনেশন। ম্যাকিনেশন শব্দটা কিন্তু ভালো শব্দ, এর মানে হচ্ছে কোনো ইন্ট্রিক বা কনস্পিরেসি, ষড়যন্ত্র। তো মেলস্ট্রম মানে তোমার বলে না কনফিউজ মাস। ধরো একটা শ্রেণী তারা মিছিলে নেমেছে, হচ্ছে সেখানে হাঁটছে, কিন্তু কি জন্য হাঁটছে নিজেরাও জানে না, জাস্ট নেতা বলেছে চলো, চল বেরিয়ে পড়েছে। সো লার্জ কনফিউজ মাস অফ পিপল। 18 দেখো, রাহুল ইজ ওয়ার্কিং ফর এ মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যাট প্রেজেন্ট, তাই না? প্রেজেন্টের আগে আমরা কি বলবো? অ্যাট দেবো, অ্যাট প্রেজেন্ট। হ্যাঁ, যদি বলতো লাস্ট 6 মান্থ, তখন বলতাম ফর দ্য লাস্ট 6 মান্থ, বিগত 6 বছর ধরে। সেক্ষেত্রে আবার ইজ হতো না, হ্যাজ বিন হতো, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাট এখানে ইজ ওয়ার্কিং ফর এ মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যাট প্রেজেন্ট, মানে বর্তমানে। নাম্বার 19, দ্য প্রবলেম অ্যাপিয়ার্ড ড্যাশ কম্পিউটার ম্যালফাংশন। দ্য প্রবলেম অ্যাপিয়ার্ড, কি কারণে প্রবলেমটা ঘটেছে? ডিউ টু কম্পিউটার ম্যালফাংশন। প্রবলেম ঘটেছে কি জন্য? ডিউ টু কম্পিউটার ম্যালফাংশন। নাম্বার 20, এখানে বলছে কি, একটা সেন্টেন্সে একটা পার্টকে আন্ডারলাইন করা আছে, আমাদেরকে বলছে যে চুজ দ্য অপশন দ্যাট ক্যান রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট টু ইমপ্রুভ দ্য সেন্টেন্স। যদি সেন্টেন্সটাকে ইমপ্রুভ করার প্রয়োজন থাকে, সেক্ষেত্রে আমরা অপশন চুজ করব, আর ইমপ্রুভ করবার প্রয়োজন না থাকলে নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। So you need to come to terms with the fact that you have lost your chance and there's no going back. So you need to come to terms with the fact that you have lost your chance and there is no going back. পিছনে ফেরার কোনো রাস্তা নেই, তুমি অলরেডি এগিয়ে গেছো। সো ইউ নিড টু কাম টু টার্মস উইথ দ্য ফ্যাক্ট, মানে তোমার এটা বোঝা উচিত যে তোমার এখন আর পিছিয়ে যাওয়ার রাস্তা নেই। ইউ হ্যাভ লস্ট দ্য চান্স। তো ঠিকই আছে, ভুল তো কিছু নেই। আছে কোনো ভুল? ইউ নিড টু কাম টু টার্মস উইথ দ্য ফ্যাক্ট, এভাবেই লেখা হয়, ইউ নিড টু কাম টু দ্য টার্মস উইথ দ্য ফ্যাক্ট। এবার এখানে অপশনগুলো দেখো, কাম অ্যাট দ্য টার্মস, কাম অ্যাট দ্য টার্মস তো হয় না, কাম টু দ্য টার্মসই হয়। কাম অন দ্য টার্মসও হয় না, কাম ইন দ্য টার্মস হয় না, কাম টু দ্য টার্মস উইথ দ্য ফ্যাক্ট। আচ্ছা, এবার লাস্টে একটা রয়েছে কি, ফিলার্স, অর্থাৎ ক্লোজ টেস্ট, যেখান থেকে 5টা সেন্টেন্স আছে, 5টা কোয়েশ্চেন আছে। তাহলে ক্লোজ টেস্টে আমরা প্যাসেজটাকে একবার পড়ে নিই। আচ্ছা, আমরা একবার ওয়ার্ডগুলোকে যদি দেখে নেই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। কি কি ওয়ার্ড রয়েছে? কন্টিনিউড, কন্টিনিউইং, কন্টিনিউস, কম্প্রিহেন্সিভ, কম্প্রিহেন্সিভলি, হ্যাড অফার্ড, মে অফার, অফারিং, ম্যান্ডেটরি, মেডিকেশন, নন ইন্টারফিয়ারেন্স, ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট। ওকে, চল আমরা আগে প্যাসেজটাকে দেখে নিই। বলছে, এ স্ট্রাকচার্ড প্রোগ্রাম অফ সুপারভাইজড সূর্য নমস্কার ড্যাশ মিনিংফুল বেনিফিট টু পিপল উইথ টাইপ 2 ডায়াবেটিস। তাহলে আমরা এখানে কি বলবো? এ স্ট্রাকচার্ড প্রোগ্রাম অফ সুপারভাইজড সূর্য নমস্কার ইজ এতে কি হবে? ড্যাশ মিনিংফুল বেনিফিটস। A structured program of supervised Surya Namaskar dash meaningful benefits. তাহলে এখানে আমরা কি দেব? মেডিটেশন, নো ইন্টারফিয়ারেন্স, ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট। স্যার ওটা 23 হবে, কারণ এখানে হ্যাপাজেটলি দেওয়া আছে পুরো। আচ্ছা, এখানে আমাদের নাম্বারটা কি দেওয়া আছে? ও, এটা 3 রয়েছে, সরি। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। এরকম পরীক্ষায় আজকাল দিচ্ছে যে প্রথম ব্ল্যাঙ্কে 1 নাম্বার না দিয়ে 3 নম্বর দিচ্ছে। তো 3 নম্বরে কি আছে দেখো?
হ্যাড অফার্ড, মে অফার, অফারিং, অফার্ড। তো 23-তে যে অপশানগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা যদি বলি সূর্য নমস্কার যদি আমরা স্ট্রাকচার্ডভাবে করতে পারি উইথ প্রপার গাইডেন্স, মে অফার মিনিংফুল বেনিফিট। তো মিনিংফুল বেনিফিট দিতে পারে, মে অফার মিনিংফুল বেনিফিট। কারণ হ্যাড অফার তো আমরা বলতে পারবো না, দিয়েছে। অফারিং এখানে হবে না, অফার্ড হবে না, মে অফার। কারণ যদি স্ট্রাকচার্ড ওয়েতে সুপারভাইজডভাবে সূর্য নমস্কার করা হয় তো মে অফার মিনিংফুল বেনিফিট টু পিপল উইথ টাইপ 2 ডায়াবেটিস। According to findings from an Indian multicentric study presented at the annual meeting of the American Diabetes Association ADA in New Orleans, our pilot study examined adults with type 2 diabetes who also had cardiac autonomic neuropathy (CAN), an often overlooked complication that damages the nerves responsible for regulating heart rate and blood pressure. Our team found that participants who practiced supervised Surya Namaskar alongside standard diabetes care showed improvement in autonomic function or involuntary body functions and physiological well-being without adverse metabolic effect. Autonomic function refers to the body's built-in control system that automatically manages essential activities such as heart rate, blood pressure, breathing, and digestion. Governed by autonomic nervous system, it works continuously in the background to keep organs functioning properly without conscious effort. In diabetes, prolonged exposure to high blood sugar can damage these nerves, disrupting the body's ability to regulate cardiovascular function normally. Surya Namaskar or Sun Salutation is a sequence of 12 yoga postures performed in coordination with rhythmic breathing. Widely practiced across India, it combines flexibility, strength, balance, and mindfulness within a single following routine. The 6-month prospective multicentric real-world study enrolled 90 adults with type 2 diabetes and confirmed, এখানে দেখো 2 নম্বর রয়েছে, confirmed dash cardiac autonomic neuropathy। তাহলে confirmed কি হবে? নাম্বার 2-তে কি রয়েছে? comprehensive, comprehensiveness, comprehensively, comprehend। blank 2 এর জন্য অপশন কোথায় আছে? 2 এর জন্য what does the term cardiac autonomic neuropathy refer? আচ্ছা, এখানে তোমাকে মিনিং বার করতে বলেছে। and confirmed cardiac autonomic neuropathy এর মানে কি? এর মানে কি? a complication Option that 3. damages the nerves responsible for managing involuntary heart rate and blood pressure function। এটা হচ্ছে মিনিং। ঠিক আছে। 47 participants performed supervised Surya Namaskar in addition to standard diabetic treatment, while 43 continued with routine care alone. The dash intervention involved, key intervention 1 নম্বরে কি আছে? 1 নম্বরের জন্য দেখো the mediation, non-interference management treatment। তাহলে আমরা এখানে কোনটায় যাব? the dash intervention। তাহলে এখানে the non-interference intervention involved, the mediation intervention, management intervention involved। তাহলে এখানে আমরা 1 নম্বর রয়েছে, তাহলে 1 নম্বরের জন্য এই 21 নম্বর কোশ্চেনের যে অপশনগুলো রয়েছে সেটাকে নিতে হবে। 21 নম্বর কোশ্চেনে যে অপশনগুলো রয়েছে। ইন্টারভেনশন মানে কি? ড্যাশ ইন্টারভেনশন। ইন্টারভেনশন মানে জানো? মানে অ্যাকশন টেকেন টু ইমপ্রুভ আ সিচুয়েশন। ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে এখানে আগে সেন্টেন্সটা পড়ো। A dash intervention involved 12 rounds of Surya Namaskar daily 5 days a week or 6 months under professional supervision। তাহলে এখানে
নন ইন্টারফারেন্স এক হবে, মিনিট এক মিনিট অ্যান্টোনিম এক তো। মিনিট এক মিনিট বাকিগুলো দেখে নি। মেডিয়েশন আছে, ম্যানেজমেন্ট আছে, আর নন ইন্টারফারেন্স রয়েছে। নন ইন্টারভেনশনটা এখানে ঠিকঠাক হবে। নন ইন্টারভেনশন মানে কি, তুমি এটাকে আর চেঞ্জ করতে পারবে না, যেটা বলা হয়েছে তোমার সেটাই করতে হবে। ঠিক আছে, তাহলে নন ইন্টারভেনশনটাই করো এখানে। ওকে, নন ইন্টারভেনশন ইনভলভ 12 rounds of innovation. And importantly, the practice was tailored according to each participant's age, fitness level, and clinical condition. Globally, the operational cost of treating chronic lifestyle disease dash to rise. Dash to rise, 5 নম্বরটা কোথায় আছে? Dash continued, continuing, continues, continue. তাহলে এখানে আমরা কোনটায় যাব? 25 নম্বরে কন্টিনিউ টু রাইজ। কন্টিনিউ করো, কন্টিনিউ টু রাইজ, impacting families and national health budget alike. While advanced clinical technologies are widespread, health risk complication can still be very high, especially for individuals without dash preventive treatment strategies. Without 4 নম্বর, without comprehensive হবে এটা, without comprehensive treatment strategies। ঠিক আছে, উইদাউট কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস। ঠিক আছে, সবগুলো বুঝতে পারলে? 5টা হয়ে গেল। তাহলে আমরা এই যে মক টেস্টের পেপারটা কালকে যেটা দিয়েছিলাম ইভিনিংয়ে, আজকে পুরোটা সলভ করে দিলাম। এবার তোমরা দেখে নিও কার কটা ঠিক হয়েছে ভুল হয়েছে, তোমরা যারা করেছো আগে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা মক টেস্ট কন্ডাক্ট করব আগামী সপ্তাহে। আর মিনওয়াইল তোমরা যেগুলো তোমাদের মুখস্থ করবার জন্য যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেওয়া হয়েছে, ইডিয়াম, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ার্ড মিনিং, যেগুলো ওয়ার্ড মিনিংয়ে হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি, এগুলোকে মুখস্থ করতে থাকো, রিভাইজ করো। আর আমি এই মাসের লাস্টে একটা মক টেস্ট নেব ওয়ার্ডের ওপর, স্পেশালি ওয়ার্ড মিনিং যেগুলো দিয়েছি, সিনোনিম, অ্যান্টোনিমস সঙ্গে ইডিয়াম, ফ্রেজ, ওয়ান ওয়ার্ডের উপরে। তোমরা এগুলোকে এখন থেকে একবার শুরু থেকে রিভাইজ করে নাও, সামনে এক্সাম আসছে। তাহলে আজকে আমরা এত পর্যন্তই রাখছি। থ্যাংক ইউ। Thank you, sir.